ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া কিন্তু একটা খুবই ছোট্ট দেশ। সেখানে একটা প্রাকৃতিক দুর্যোগে হানা দিছে, সেটা হচ্ছে ভূমিকম্প। এবং এই যে ভূমিকম্পটা হয়েছে সেটা কিন্তু খুবই শক্তিশালী ভূমিকম্প। রেক্টেটিয়ার স্কেলের সেটার মাত্রা ছিল 7.7-এর উপরে। তো এই ভূমিকম্পটা হওয়ার পর কিন্তু রীতিমতো হচ্ছে সবাই অবাক হয়ে গেছে যে ইন্দোনেশিয়ার মধ্যে এত বড় ধরনের ভূমিকম্প হয়েছে। এবং এই ভূমিকম্প হওয়ার পরই কিন্তু বেশ কয়েকজনের মৃতদেহ অলরেডি কিন্তু হচ্ছে সরাসরি পাওয়া গেছে। এবং বিভিন্ন জন দালাল আছে সেগুলা কিন্তু মাটির সাথে পড়ে গেছে, এবং ধ্বংসস্তূপ যেগুলো আছে সেগুলোর নিচে কিন্তু হিউজ অফ মানুষ কিন্তু অলরেডি সেটার নিচে ছাপা পড়ে আছে। তো তাদের ইন্দোনেশিয়া সরকার থেকে তাদের যে উদ্ধার কর্মী আছে, স্বেচ্ছাসেবক আছে এবং আদার্স যে বাহিনীগুলো আছে তারা কিন্তু একযোগে উদ্ধার কাজ অলরেডি করতেছে। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা কিন্তু 100-এর উপরে ছাড়িয়ে গেছে। এবং এটা কত পর্যন্ত গিয়ে ঠেকে সেটার নিউজ কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না, কারণ যে অফিস আদালত বা বিভিন্ন প্রকার যেগুলো হচ্ছে মাটির নিচে পড়ে গেছে, অর্থাৎ ধ্বংস হয়ে নিচে পড়ে গেছে, এই ধ্বংসস্তূপের নিচে কিন্তু অনেক মানুষ অলরেডি চাপা পড়ে আছে। এবং তাদেরকে যতক্ষণ পর্যন্ত উদ্ধার করা বা রেস্কিউ দ্যাটস মিন যারা হচ্ছে জীবিত আছে তাদেরকে কিন্তু চেষ্টা করতেছে জীবিত উদ্ধার করার জন্য। আর যারা অলরেডি মৃত হয়ে গেছে বা মারা গেছে, এখন উদ্ধারকর্মী যারা আছে তারা কিন্তু সেটাও জানতেছে না আসলে কি এই ধ্বংসস্তূপের ভিতরে অনেকেই মারা গেছে না জীবিত আছে, এটাও কিন্তু পসিবল হচ্ছে না। কিন্তু তাদের সর্বোচ্চটুকু দিয়ে কিন্তু অলরেডি চেষ্টা করতেছে জীবিত যারা আছে তাদেরকে উদ্ধার করার জন্য। এবং এই যে ভূমিকম্পটা হয়েছে সেটা হচ্ছে ভোর রাতে একটা ভূমিকম্পটা হয়েছে। এবং এই ভোর রাতে হওয়ার কারণে কিন্তু সবাই কিন্তু ঘুমের মধ্যে ছিল। এবং এই ঘুমের মধ্যে থাকার মানে হচ্ছে যে সময় তখন রাত থাকে বা ভোর রাত থাকে, তখন তো সবাই বাইরে থাকে না, খোলা আকাশের নিচে থাকে না, সবাই তো ঘরের ভিতরে ঘুমিয়ে থাকে। তো এমন অবস্থায় এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ কিন্তু খানা দিছে ভূমিকম্প। এবং ম্যাক্সিমাম বলতে 99% মানুষই কিন্তু বাসার মধ্যে ছিল। সো যে বাসাগুলো বেশি দুর্বল, অবকাঠামো দুর্বল এবং হচ্ছে অনেক তালা, 1 তলা 2 তলা 3 তলা বা অনেক উঁচু বিল্ডিং, যেগুলা অনেক বিল্ডিং কিন্তু ধসে পড়ছে। এবং সেই ধসে পড়ার সাথে সাথে সেই বিল্ডিংয়ে যতগুলো মানুষ ছিল তারাও কিন্তু ধ্বংসস্তূপে নিচে চাপা পড়ে এবং মারাও কিন্তু যায়। সো অলরেডি কিন্তু কাজ করতেছে, এখন দেখা যাক কি হয়। এবং এই যে ভূমিকম্পটা হয়েছে সেটা মাত্র একবার না, ভূমিকম্প হইলে কিন্তু একটা আফটার শক একটা বিষয় থাকে, অর্থাৎ ভূমিকম্প হওয়ার পর আবার একটা ছোট্ট ধরনের মৃদু ভূমিকম্প হওয়ার কিন্তু একটা পসিবিলিটি থাকে। সো এমনই পরপর কিন্তু 3-4 বার নাড়া দেয়। প্রথম যে নাড়াটা দিয়েছিল ভূমিকম্প সেটা কিন্তু খুবই শক্তিশালী, রিক্টার স্কেলে সেটার মাত্রা ছিল 7.7-এর উপরে। কিন্তু তার কয়েক সেকেন্ড পর আবার পরপর 2-3 বার একসাথে কিন্তু আবার ভূকম্পন অনুভূতি হয়। এটার কারণেই ধারণা করা যাচ্ছে যে ইন্দোনেশিয়ার যে ক্ষতিটা সেটাই কিন্তু হয়েছে। কারণ একবার যদি ভূমিকম্পটা হইতো সেটা হয়তো বা ক্ষতি হইতো, বাট সেটা একটা লিমিটেড পর্যায়ে থাকতো। বাট কয়েক সেকেন্ডের ভিতরে আবার 3-4 বার এই ভূমিকম্পটা অনুভূতি হয়েছে। এটার কারণেই দেখেন একটা যে সময় ভূমিকম্প হয় বিল্ডিংগুলো কাঁপতে থাকে। সো সেই কয়েক মিনিট পর, কয়েক সেকেন্ড পর যদি আবার সেই রকম একটা কম্পন হয় তাহলে সেই কাঁপুনিটা কিন্তু আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। অ্যাজ এ রিজাল্ট সেই বিল্ডিং যেগুলো আছে সেই বিল্ডিংগুলো কিন্তু খুবই উইক হয়ে যায় এবং একটা পর্যায়ে কিন্তু ধসে পড়ে। সো এরকমই কিন্তু ঘটনা ঘটছে। যারা বিশ্লেষক আছে তারা কিন্তু এই তত্ত্বটাই নিশ্চিত করতেছে এই যে ইন্দোনেশিয়ায় ভূমিকম্পটা হয়েছে সেটা হচ্ছে আফটার শট 3-4 বার হয়েছে। অর্থাৎ ফার্স্টে যে ভূমিকম্পটা হয়েছে সেটার পর আফটার শট যে ভূকম্পনগুলো হয়েছে সেটা একসাথে 2-3 বার হয়ে গেছে। দ্যাটস ওয়াই এই বিল্ডিংগুলো আরও বেশি করে কাঁপতে থাকে এবং একটা পর্যায়ে কিন্তু যে বিল্ডিংগুলো বেশি স্ট্রং ছিল বা শক্তিশালী ছিল সেই বিল্ডিংগুলো কিন্তু ধ্বংসস্তূপে মুহূর্তের মধ্যেই পরিণত হয়ে গেছে। সো এখন উদ্ধার কাজ চলমান আছে। এটার আপডেট আমি আপনাদেরকে দিব যে মৃত্যুর সংখ্যা কোথায় গিয়ে ঠেকে এটা তো অলরেডি এখন বলা যাচ্ছে না। এটা হচ্ছে উদ্ধার কার্য সময় শেষ হয়ে যাবে তখন নিশ্চিতভাবে বলা যাবে। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।